মৃতদেহটা ঈশ্বরের হাতেই তুলে দেইনি, তাহলে তোর হাতে কেন তুলে দেব? ঠান্ডা গলায় সেই কথাগুলোই বলছিল। মৃতদেহটা অনেক দিন ধরেই মশারির ভেতরে শোয়ানো। পচা গলা মৃতদেহটার মধ্যে পোকা ঘুরে বেড়াচ্ছিল। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এএসটি স্টোরি। মালায়ালাম মুভি কী লেভেলের হয় সবাই জানে। এই মুভির টুইস্ট মাথায় খারাপ করে দেবে। শুরুতে মনে হবে কাহিনী একই রকমভাবে চলছে, কোনো একজন মারা গেছে এবং সে তার প্রতিশোধ নিচ্ছে। কিন্তু মুভির মাঝপথে কাহিনী সম্পূর্ণ আলাদা দিকে ঘুরে যায়। এরকম টুইস্ট কোনো কাহিনীতে দেখা যায় না। একটা সেরা সাউথ ইন্ডিয়ান মাস্টারপিস মুভি এএসডি স্টোরি প্রেজেন্টস ডাইস আইরি। কাহিনী শুরু হয়, দেখানো হয় একটা মেয়ের দেহ টেনে তোলা হচ্ছে কুয়া থেকে। মেয়েটার নাম কনি। কোনো একটা অজানা কারণে আত্মহত্যা করেছে সে। দৃশ্য পাল্টায়, এই ছেলেটাকে দেখানো হয়। নাম রোহন, পেশায় আর্কিটেক্ট। বাবা আমেরিকায় থাকে আর রোহন ইন্ডিয়াতে একাই থাকে। নতুন নতুন মেয়ে নিয়ে ফুর্তি করা তার শখের মধ্যে পড়ে। সেদিন রাতের বেলায় রোহনের বাড়িতে এই সময় রোহনের একটা বন্ধু কনির আত্মহত্যার খবরটা রোহনকে দেয়। রোহন খবরটা শোনার পর থেকে কেমন যেন চিন্তায় পড়ে যায়। পরদিন আর দেরি না করে কনির বাড়িতে পৌঁছে যায় সে। কনির বাড়িতে পৌঁছেই লোকটার সাথে রোহনের দেখা হয়। লোকটার নাম মধুসূদন। কনিদের প্রতিবেশী ছিল সে। রোহন যাকে পারছিল জিজ্ঞেস করছিল, কনি কি আত্মহত্যার আগে কোনো চিঠি লিখে গেছে যে কেন আত্মহত্যা করছে? সবাই বলে না, সে এরকম কিছু লিখে যায়নি। দেখা যায় মধুসূদনের মা অসুস্থ এবং মধুসূদনকে সে বলে, তোর বাবার তন্ত্রমন্ত্রের শক্তি তোর মধ্যেও আছে, আর সেই জন্যই তুই আগে থেকেই টের পেয়েছিলি যে কনির সঙ্গে কি ঘটতে চলেছে। তাহলে তুই কনির পরিবারকে বা কনিকে আগে থেকে এগুলো জানাসনি কেন? তোর উচিত ছিল কনিকে আগে থেকে সাবধান করার। রোহনকে দেখা যায় সেদিন কনির বাড়ির থেকে কনির একটা চুলের ক্লিপ সে নিয়ে এসেছিল। রোহন ভুল করেছিল। রাতের বেলায় সে যখন ঘুমিয়েছিল, ওর বারবার মনে হচ্ছিল কেউ যেন ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। চমকে উঠে বসে সে, দেখে বিছানায় কেউ শুয়ে থাকলে যেরকম হয়, বিছানাটা সেরকম হয়েছিল একটা জায়গায়, আর সেই জায়গাটা নড়ছিল। সে ভয় পেয়ে যায়। পরের দিন রাতের বেলাও সেই একই জিনিসই হয় তার সাথে। রোহন সিদ্ধান্ত নেয় এখানে আর এক মুহূর্ত না, আমেরিকায় পালিয়ে যাবে সে। টিকিটও বুক করে। কিন্তু সেদিন যখন রাত হয়, কোনো এক অদৃশ্য প্রেতাত্মা রোহনকে টানতে টানতে এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে যায়। রোহনের গলা চিপে ধরে। রোহন অসহায়ের মতো মেঝেতে পড়ে ছটফট করছিল এবং দেখা যায় রোহনের হাতের মধ্যে কোনো এক অদৃশ্য শক্তি কামড়ে ধরেছে। প্রায় মেরেই ফেলেছিল সেই অদৃশ্য প্রেতাত্মাটা রোহনকে, কিন্তু কোনো একটা কারণবশত রোহনকে সে প্রাণে মারে না। পরের দিন সকালবেলায় রোহনের চাকর বাকর এসে রোহনকে ওই অবস্থায় উদ্ধার করে। রোহনের হাতে দেখা যায় তীক্ষ্ণ দাঁত দিয়ে কারো কামড়ের চিহ্ন। সে ভয় পেয়ে যায়, তাড়াতাড়ি ছুটে যায় মধুসূদনের কাছে। মধুসূদনকে সে বলে, আমি যা বলতে চাচ্ছি হয়তো আমার কথাগুলো অবিশ্বাস্য মনে হতে পারে, কিন্তু এই মুহূর্তে আপনি আমাকে বাঁচাতে পারেন। আসলে সেদিন আমি আপনাকে সম্পূর্ণ কথা বলিনি। আমি কনিকে আগে থেকেই চিনতাম। 8 মাস আগে আমাদের দেখা হয়েছিল এবং আমাদের মধ্যে সম্পর্ক অনেকটাই ঘনিষ্ঠ হয়। সেটা শারীরিক সম্পর্কে পৌঁছায়। এরপর থেকে কনি আমাকে অনেকটাই ভালোবেসে ফেলে এবং সে বিয়ের জন্য ক্রমাগত আমাকে চাপ দিতে থাকে। আমি কনিকে পাত্তা দেওয়া বন্ধ করে দেই। কনি পাগলের মতো আমাকে প্রচুর মেসেজ করেছিল, কল করেছিল, কিন্তু আমি সেগুলোর কোনো উত্তর দিইনি। হঠাৎ করে একদিন কনি শান্ত হয়ে যায়। কোনো কল নেই, মেসেজ নেই। তারপর শুনলাম ও আত্মহত্যা করেছে। আমি জানি না কী কারণে আত্মহত্যা করেছে, তবে কনির মৃত্যুর পর থেকে প্রতি রাতে কনির প্রেতাত্মা আমাকে শাস্তি দিতে আসে। আপনি সেদিন বলেছিলেন আপনি নাকি আমার বাবাকে চেনেন, সুতরাং এখানে এই পরিস্থিতিতে শুধুমাত্র ভরসাযোগ্য মানুষ আমার কাছে একটাই আছে, সেটা আপনি। আমাকে যেভাবেই হোক বাঁচান। আমি জানি না কিভাবে করবেন, কিন্তু বাঁচান। আমি জানি আমি যদি ইন্ডিয়া ছেড়ে আমেরিকাতেও পালিয়ে যাই, তবু কনির প্রেতাত্মা আমার পিছু ছাড়বে না। মধুসূদন চিন্তায় পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে ওই ক্যাফের মধ্যে একটা চায়ের কাপ জোরে পড়ে ভেঙে যায়। মধুসূদন পরিষ্কার বুঝতে পারে কোনো একটা পৈশাচিক শক্তি রোহনের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। মধুসূদন বলে, যারা অপমৃত্যু মারা যায় তারা 16 দিন পর্যন্ত মুক্তি পায় না। তাদের প্রেতাত্মা তার প্রিয় মানুষদের আশেপাশেই ঘুরতে থাকে। এত তাড়াতাড়ি তো আমার পক্ষে কিছু করা সম্ভব না, আর আমি জানিও না যে আমাকে কি করতে হবে। আমাকে একটু সময় দাও, 16 দিন পর্যন্ত অপেক্ষা করো। 16 দিন পর কনির শ্রাদ্ধ হবে, হয়তো তারপরে তার প্রেতাত্মা তোমাকে ডিস্টার্ব করবে না।
আমি দেখছি কি করা যায়। মধুসূদনকে দেখে মনে হচ্ছিল সেও ভয় পেয়ে আছে, হয়তো সে সাহায্য করতে ভয় পাচ্ছে। যাই হোক, রোহন বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে সে নিজের চুলগুলো ছোট ছোট করে ফেলে, কারণ পুরোনো একটা ভিডিওতে দেখা যায় কনি রোহনের মাথায় হাত বুলিয়ে দিত এবং রোজ রাতের বেলায় মৃত্যুর পরেও কনি আসে এবং রোহনের মাথার চুলগুলোতে হাত বুলিয়ে দেয় কনির প্রেতাত্মা। রোহন কাজের লোকেদের ডাকে আর বলে, আজ থেকে এই বাড়ির লাইট সবসময় জ্বলতে থাকবে, আর বাড়িতে জানলা দরজার যত পর্দা আছে সব সরিয়ে ফেলো। রোহন নিজের বাড়িতে কনির ভাইকে ডাকে। কনির ভাই কনি মারা যাওয়ার পর থেকে কেমন চুপ হয়ে গেছে, সে নাকি কান্নাকাটিও করেনি এতদিন। কিন্তু রোহনের বাড়িতে এসে হঠাৎ কাঁদতে শুরু করে সে। ঠিক তখন ব্যালকনি থেকে হঠাৎ করে কোনো এক অদৃশ্য শক্তি তাকে টেনে নিচে ফেলে দেয়। পায়ের হাড়গুলো বেরিয়ে আসে, হাসপাতালে ভর্তি করতে হয়। রাত ঘনিয়ে আসে। রোহন বুঝতে পারছিল কিছু একটা তার আশেপাশে ঘটতে চলেছে, কিন্তু সেটা কি? একটা বড় টুইস্ট কাহিনীতে আসে। রোহন দেখে সিঁড়ির ওপরে দাঁড়িয়ে এক পিশাচ, কিন্তু অবাক ব্যাপার, এটা কনির পিশাচ নয়, একটা পুরুষ পিশাচ। কি করে সম্ভব? আত্মহত্যা করলো একটা মেয়ে, আর পিশাচ ঘুরে বেড়াচ্ছে একটা ছেলের। পরদিন মধুসূদন রোহনের বাড়িতে আসে। রোহন তাকে বলে, আমি যা ভেবেছিলাম কিছুই মিলছে না। একটা পুরুষের প্রেতাত্মা আমার থেকে বদলা নিতে চাইছে, প্রেতাত্মাটা কনির নয়। মধুসূদন অবাক হয়ে যায়। মধুসূদন বলে, তোমার কাছে কি কনির কোনো জিনিস আছে? সে বলে, হ্যাঁ, আমি একটা চুলের ক্লিপ নিয়ে এসেছিলাম। মধুসূদন বলে, ওই ক্লিপটাতে কিছু তো আছে। কোনো মানুষ যদি মনে কোনো অপূর্ণ ইচ্ছে বা মনে কোনো আক্রোশ নিয়ে মরে যায়, তাহলে তার জিনিসপত্রগুলোর সঙ্গে তার প্রেতাত্মা জুড়ে থাকে। কিন্তু তুমি তো বলছো তুমি যাকে দেখেছো সেটা কনির আত্মা নয়, তাহলে হতে পারে কনির ফেলে রাখা জিনিসগুলোতে অন্য কারোর অধিকার আছে, আর সে নিজের অধিকার বুঝে নিতে এসেছে। কনির সাথে অন্য কোনো ছেলের সম্পর্ক ছিল কিনা সেটা জানার জন্য দুজনে খোঁজ শুরু করে। রোহন আর মধুসূদন একসঙ্গে কনির বাড়িতে যায়। রোহন লাল ক্লিপটা যেখান থেকে নিয়েছিল আবার সেখানেই রেখে দেয়। মধু ঘরের চারপাশে খুঁজে দেখে বলে, কনির ঘুঙরুও এখানে নেই। এবং রোহন প্রতিদিন রাতের বেলায় যে অশরীরী তাণ্ডব বাড়িতে অনুভব করে, সে প্রতিদিন কোনো ঘুঙরুর আওয়াজ শুনতে পায়। রোহনের মাথায় ঘুরে যায়। প্রথমত একটা পুরুষ প্রেতাত্মা কোনো একটা জিনিসের বদলা নিতে চাইছে তার কাছ থেকে, এবং সে তার পায়ে কনির ঘুঙরুটা পড়েছে। এই প্রেতাত্মার সঙ্গে কনির প্রেতাত্মার কি সম্পর্ক? রোহন আর মধু কনির বাড়ির পাশে তাদের কাজের লোক নাম এলসাম্মা তার বাড়িতে যায়। এলসাম্মা ছেলের নাম মানু, যে এখন সৌদি আরবে কাজ করে। মধুসূদন এলসাম্মাকে কনির ব্যাপারে জিজ্ঞেস করেও তেমন কিছু জানতে পারে না। মধু বাড়িতে ফিরে আসে এমন সময় হঠাৎই ঝড় উঠতে শুরু করে। মধু নিজের বারান্দার এক কোণা থেকে অনুভব করে কেউ যেন তারই দিকে চেয়ে আছে। রাতের বেলা সে যখন একা খেতে বসে, আবারও অনুভব করে ঘরের মধ্যে কেউ ঘুঙরু পরে চলাফেরা করছে। হঠাৎ করেই ঘরের দরজাটা নিজেই খুলে যায়। মধুর সামনে থাকা চেয়ারটা নিজেই সরে আসতে থাকে। মধুসূদন ভয়ে ঠাকুর ঘরে ছুটে যায়, দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর ঘুঙরু বাঁধা পায়ের শব্দ আবার শুনতে পায়। দরজার ফাঁক দিয়ে দেখলে মনে হচ্ছিল কেউ যেন দরজার সামনে দাঁড়িয়ে আছে। মধুসূদন কাঁপতে থাকে। কিছুক্ষণ পর সবকিছু স্বাভাবিক হলে মধু তাড়াতাড়ি ঘরের সব জায়গায় নুন ছুটিয়ে দেয়, কারণ বিশ্বাস করা হয় নুন ছিটালে নাকি অশুভ শক্তি দূরে থাকে। পরদিন রোহন এবং মধু কনি যেখানে নাচ শিখত সেখানে গিয়ে কনির এক বান্ধবীর সঙ্গে কথা বলে, এবং জানা যায় কোনো একটা ছেলে নাকি নাচের ক্লাসের সময় কনির দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকতো। মধু এবং রোহন জানতে পারে ছেলেটা একটা জেরক্সের দোকানে কাজ করত। মেয়েটার দেওয়া ঠিকানা অনুযায়ী মধু এবং রোহন সেই ছেলেটার খোঁজ নেয় এবং জানতে পারে ছেলেটার নাম ফিলিপ, এবং ফিলিপ নাকি কিছু কাগজ প্রিন্ট করতে দিয়ে গেছিল এই জেরক্সের দোকানে। দেখা যায় কাগজগুলোতে অনেক ধরনের মন্ত্র লেখা ছিল, কিছুই বোঝা যাচ্ছিল না। তারা এটাও জানতে পারে ফিলিপও নাকি ওই একই সময়ে সৌদি আরব চলে গেছে যেই সময়ে এলসাম্মার ছেলে মন্নুও সৌদি আরবে চলে গেছিল। তারা ঠিক করে যে হয়তো মনু জানবে সেই এজেন্ট কে, যার মাধ্যমে মানুষ এখান থেকে সৌদি আরবে যায়। এবং এটাও জানা যায় ফিলিপের সঙ্গে নাকি সেন্ট জোসেফ চার্চ নামে একটা চার্চের যোগাযোগ ছিল। মধুসূদন চলে যায় চার্চে ফিলিপের বিষয়ে জানতে, আর রোহন চলে যায় এলসাম্মার কাছে মনুর ফোন নাম্বারটা নিতে। মধুসূদন চার্চের পাদ্রির কাছে জানতে পারে ফিলিপ যেসব লেখা প্রিন্ট করিয়েছিল সেগুলো বাইবেল এবং অন্যান্য কিছু ধর্মগ্রন্থ থেকে নেওয়া ছিল। সেই লেখাগুলোর একটা পাতার মধ্যে লেখা ছিল ডাইসেরি, এই মুভিটার নাম। ডাইসেরি একটা ল্যাটিন ভাষা শব্দ এবং একটা ল্যাটিন ধর্মীয় প্রার্থনার গান। এই গানটা মৃত্যুর পর মানুষের কর্মের হিসাব বা বিচারের দিনের কথা বলে। পাদ্রি আরও বলে
ফিলিপ ডাইস এরির এই অংশটা বাইবেল থেকে লেখেনি, অন্যান্য ধর্মগ্রন্থ থেকে লিখেছিল এবং চার্চের সব লাইব্রেরির বই সে পড়ে নিয়েছিল। পাদ্রী ফিলিপের একটা ছবিও মধুসূদনকে দেয়। দৃশ্য পাল্টায়। রোহনকে দেখা যায় এলসাম্মার বাড়িতে গিয়ে সে মনুর ফোন নাম্বার চায় এবং একই সাথে সেই ট্রাভেল এজেন্টেরও ফোন নাম্বার চায় যে কিনা ফিলিপকে সৌদি আরব পাঠিয়েছিল। এলসাম্মা তাকে অপেক্ষা করতে বলে ফোন নাম্বার খুঁজতে যায়। এমন সময় রোহন বাড়ির ভিতরে অনেকগুলো পুরস্কার দেখতে পায়। পুরস্কারের ওপর নাম দেখে সে চমকে ওঠে, কারণ পুরস্কারের মধ্যে মনুর নাম লেখা ছিল না, লেখা ছিল ফিলিপ সেবাস্টিয়ান। ওদিকে দেখা যায় মধুসূদন সেই ছবিটা দেখতে গিয়ে চমকে ওঠে, কারণ ফিলিপ নামে যেই ছেলেটাকে দেখানো হচ্ছে সে আর কেউ না, সে হলো এলসাম্মার ছেলে মন্নু, অর্থাৎ ফিলিপ হলো মনুরই আরেকটা নাম। অন্যদিকে দেখা যায় রোহনের মনে ধীরে ধীরে সন্দেহ ঢুকতে শুরু করে। সে এলসাম্মার বাড়ির একটা বন্ধ ঘরে ঢুকে পড়ে, আর ভিতরে ঢুকে সে যা দেখে নিজের চোখকেও বিশ্বাস করতে পারে না। বিছানায় একটা অতি পুরনো মৃতদেহ রাখা আছে, যেটা পুরোপুরি কঙ্কাল হয়ে গেছে। মৃতদেহটার গায়ের ওপরে পিঁপড়ে ধরে গেছে, মশারির জাল দিয়ে ঘেরা এবং দেওয়ালের মধ্যে প্রচুর কাগজপত্র দিয়ে আটকানো। মৃতদেহটা ফিলিপ অর্থাৎ মনুর। মনু অনেকদিন আগেই মারা গেছে এবং অবাক ব্যাপার, সেই কঙ্কালের গায়ের চাদর সরিয়ে দেখা যায় তার পায়ে কনির ঘুঙরু পরানো আছে। মাথা ঘুরে যায় রোহনের। এলসাম্মা এসে তার মাথার মধ্যে একটা লোহার রড দিয়ে আঘাত করে এবং রোহন অজ্ঞান হয়ে যায়। মধুসূদন সত্যিটা জানার পর বারবার রোহনকে ফোন করতে থাকে, কিন্তু রোহন তো তখন অজ্ঞান অবস্থায় পড়ে আছে। এলসাম্মা ওখানে বসে কেমন একটা সুরে মনু সম্পর্কে বলতে শুরু করে নিজে নিজে একা একাই। সে বলে, আমার মনুর আরেক নাম ছিল ফিলিপ, এটা চার্চ থেকে পাওয়া। মনুর ক্যান্সার ছিল, সে জানতো সে একদিন মারা যাবে, তাই কখনো কনিকে সে ভালোবাসার কথা বলতে পারেনি। কনিকে সে ভালোবাসত খুব, শুধু জানালার ওই ফাঁক দিয়ে কনির দিকে তাকিয়ে থাকত। ধীরে ধীরে মনু অসুস্থ হয়ে যায়। আমি আমার ছেলেকে এরকম কষ্ট পেতে দেখতে পারতাম না। একই সে অসুস্থ ছিল, তারপরে মনের মধ্যেও এতটা ভালোবাসা রেখে সে এইভাবে চলে যাবে। আমি যখন কনিদের বাড়িতে কাজ করতে যেতাম, সেখান থেকে কনির কিছু না কিছু জিনিসপত্র আমি নিয়ে সেই ঘরে সাজিয়ে রাখতাম, যেমন কনির বাসের টিকিট, গলার মালা, কানের দুল ইত্যাদি। মনুর যখন শেষ দিন, তখন আমি কনির ঘুঙরুটা চুরি করে এনে মনুর পায়ে পরিয়ে দিই। তুমি জানো, কনির এই ঘুঙরুটা পরে আমার মনু সেদিন খুব খুশি ছিল। মৃত্যুর সময়ও তার চোখে মুখে এক খুশি দেখেছিলাম। আমার মনু বলতো, মা, আমি মারা যাওয়ার পর আমার দেহটা এখানেই রেখে দিও, কারণ আমি জানি একদিন ঈশ্বরের বিচারের দিন আসবে। প্রভু যিশু মৃত্যুর পরে যেদিন বিচারের দিন আসবে, সেদিন আমাকে আবার পৃথিবীতে পাঠাবে, এবং এই জন্যই আমি আমার মনুর দেহ আগলে রেখেছি। আমি জানি আমার মনু আবার ফিরে আসবে, কারণ আমার মনু বলে গিয়েছিল, মৃত্যু তো সবে একটা শুরু, এখনো অনেক কিছুই বাকি আছে। এলসাম্মার এই কথা থেকে বোঝা যায় মনুর প্রেতাত্মা মুক্তি পায়নি, এবং এই জন্য রোহন যখন কনির ক্লিপটা নিয়ে গেছিল, সেই প্রেতাত্মা রোহনকেই আক্রমণ করতে শুরু করে, কারণ মনুর প্রেতাত্মা মনে করে কনির গায়ের প্রতিটা জিনিস তার অধিকার আছে, শুধু অন্য কারো নয়। এলসাম্মা রোহনের দিকে তাকিয়ে কেমন একটা পিশাচের মতো ঠান্ডা গলায় বলে, আমি আমার নিজের ছেলের মৃতদেহ যখন ঈশ্বরকেই দেইনি, তখন তোকে কেন দেব? মধুসূদন তাড়াতাড়ি করে কনির বাড়িতে পৌঁছে যায় এবং দেখে এলসাম্মার বাড়ির ওখানে এলসাম্মা পাশের জঙ্গলটাতে গর্ত করছে। হয়তো রোহনকে মেরে ফেলে সেই মাটিতে পোতার জন্যই মাটি খুঁড়ছিল। মধুসূদন ঘরে ঢোকে এবং রোহনকে ওই অবস্থা দেখতে পায়। এরপর মধুসূদন মনুর পা থেকে ঘুঙরু খুলে ফেলার চেষ্টা করে, কারণ এই ঘুঙরুর কারণেই মনুর আত্মা এখনও শান্তি পায়নি, কিন্তু ঘুঙরুটা কিছুতেই খুলছে না। রোহন রান্নাঘরে চাকু খুঁজতে যায়, ঠিক তখন ঘরের আলো বন্ধ হয়ে যায় এবং মনুর ঘরের দরজাটাও নিজে নিজে বন্ধ হয়ে যায়। মধুসূদনকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে মনুর প্রেতাত্মা, এবং সাথে সাথে সেই ঘরটা থেকে মনুর ভয়ঙ্কর আওয়াজ এবং ঘুঙরু পরে নাচার শব্দ শোনা যায়। ওদিকে এলসাম্মা টের পেয়ে যায় কিছু একটা হতে চলেছে। সে তাড়াতাড়ি ঘরে আসে এবং রোহনের ওপরে হামলা করে দেয়। রোহনকে অনেক মারে, কিন্তু রোহন শেষ পর্যন্ত তাকে ঠেলে ফেলে দেয়। রোহন তাড়াতাড়ি মনুর ঘরের দরজা খুলে দেখে মনুর আত্মা মধুর দেহে ভর করার চেষ্টা করছে। যেহেতু মনুর আত্মা মধুসূদনের দেহে ভর করার চেষ্টা করছে, সুতরাং রোহন ভাবে এটাই সুযোগ। একটা ধারালো দা দিয়ে বারবার মনুর কঙ্কাল পায়ে আঘাত করে এবং ঘুঙরু বাঁধা পাটা কেটে ফেলে।
রোহন সেই দুটো কঙ্কালের পা ঘুঙরু সহ আগুনে পুড়িয়ে দেয় এবং দেখা যায় সেই আগুনের থেকে একটা বিশাল ঝোড়ো হাওয়া সেই ঘরের ছাদ ভেঙে বেরিয়ে যায়, অর্থাৎ মনুর আত্মা মুক্তি পায়। কিন্তু ছাদে লাগা আগুনের টুকরোগুলো দিয়ে মনুর পুরো ঘর পুড়তে শুরু করে। মনুর কঙ্কাল, কানির জিনিসপত্র সব কিছু জ্বলে ছাই হয়ে যায়। মধুসূদনের জ্ঞান ফিরে আসে। ওদিকে দেখা যায় এলসাম্মা নিজের ছেলের কথা ভেবে পাগলের মতো কাঁদতে থাকে। সেই জ্বলন্ত ঘরের মাঝেই বসে থাকে, কিন্তু রোহন তাকে ছেড়ে যেতে চায় না, কারণ ছেলের ভালোবাসায় এই মা এতদিন অন্ধ ছিল। তাই ছেলের মৃতদেহটাকে পৃথিবীতেই আটকে রেখেছিল। দৃশ্য পাল্টায়। কিছুদিন পরের ঘটনা, রোহন মধুসূদনের সঙ্গে দেখা করতে আসে। মধুসূদন জানায় এলসাম্মাকে তার ভাই গ্রামের বাড়িতে নিয়ে গেছে, আর রোহন জানায় যে সে কাল আমেরিকায় ফিরে যাচ্ছে, তাই মধুসূদনের সঙ্গে শেষ দেখা করতে এসেছে। রোহন যখন নিজের ঘরের মধ্যে জিনিসপত্র গোছাচ্ছিল আমেরিকায় যাওয়ার জন্য, হঠাৎ করে তার ঘরের ভেতর থেকে সেই ক্লিপের শব্দ শুনতে পায়। সেই লাল ক্লিপটা যেটা রোহন কনির বাড়ি থেকে এনেছিল এবং কনির বাড়িতেই পরবর্তীকালে রেখে এসেছিল। রোহন দেখে বিছানার মধ্যে ওই ক্লিপটা পড়ে আছে, আর বিছানার চাদরটা তুলতেই সে দেখে চাদরের মধ্যে কেউ একজন বসে আছে। রোহন ভয়ে আতঙ্কে অবাক হয়ে যায়, কারণ মনুর প্রেতাত্মা তো মুক্তি পেয়ে গেছে। তাহলে এটা কে? রোহন ধীরে ধীরে চাদরটা সরাতে থাকে। ঠিক তখনই একটা মেয়ে পিশাচের গলার আওয়াজ শোনা যায়, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। এবার প্রশ্ন হলো, শেষ দৃশ্যে যে দেখানো হলো আত্মাটা, সেটা কার? কারণ মনুর আত্মা তো মুক্তি পেয়ে গেছিল। আসলে এই আত্মাটা ছিল কনির প্রেতাত্মা। ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে মনু তো অনেকদিন আগেই মারা গেছিল এবং তারপর কনি আত্মহত্যা করে মারা যায়। কনি মারা যাওয়ার পর কনির প্রেতাত্মাকে মধু আটকে রেখেছিল সেই ঘুঙরুর মাধ্যমে, এবং এতদিন পরে যখন মনুর আত্মা মুক্তি পেয়ে যায়, সুতরাং কনির প্রেতাত্মা এখন মুক্ত এবং সে রোহনের থেকে বদলা নিতে এসেছে। এবার প্রশ্ন হলো কিসের বদলা? কারণ রোহন কনির প্রতি বিশ্বাসঘাতকতা করেছিল। কনির থেকে দিনের পর দিন শরীর নেওয়ার পরেও সে কনিকে ছেড়ে দেয় এবং কনি একদম সাইলেন্ট হয়ে গেছিল এবং তারপর সে আত্মহত্যা করে নিয়েছিল। ভালোবাসার বিশ্বাসঘাতকতা কনি মেনে নিতে পারেনি, তাই সে কুয়ায় ঝাঁপ দিয়েছিল এবং এখন কনির প্রেতাত্মা রোহনকে ছাড়বে না। এই কাহিনীতে দেখানো হয়েছে মৃত্যু হলেই সব কিছু শেষ হয়ে যায় না। মনের কষ্ট, অপরাধ আর অপূর্ণ ভালোবাসা আবারও ভয়ঙ্কর দিনের মতো ফিরে আসে। আর মুভির নামের অর্থ হলো এটাই, ডাইস এরে। না, ব্যাপারটা হলো প্রেতাত্মা হোক আর যেই হোক, তবু তো মানুষটার মাথায় হাত বোলানোর মতো কেউ ছিল। মানে আমার তো সেটাও জুটলো না। যাই হোক, ভিডিও এতটুকু ছিল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তোমরা যারা আমার সাথে সরাসরি কথা বলতে চাও, ফেসবুক, ইনস্টাগ্রাম আইডি এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততদিন কারো মাথায় হাত টাত বোলাও আর কি, মানুষের সাহায্য করো।